ফিজিওথেরাপি এবং মাসাজ পার্লার দুটোতেই আমরা দেখি যে মাসাজিংটা হচ্ছে বা বডির রিল্যাক্সেশন হচ্ছে। দুটোর মধ্যে তফাৎটা কি? একটা খুব ভ্রান্ত ধারণা আছে যে ফিজিওথেরাপি মানেই হচ্ছে মাসাজ বা আপনার যে ট্যাগ লাইন যে অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, ফিজিওথেরাপি ইজ নট লিমিটেড টু ইউএসটি, আইএফটি অ্যান্ড টেন্স। জেনজি কথা বললেন না, জেনজি জেনারেশন তারা কি করে, কোনো পার্টিকুলার জিনিস হয়তো তার বাবা বলছে, মা বলছে, দাদা বলছে, আরে ছাড়ো তো আমি নেটে দেখে নিচ্ছি। এই জেনজি যখন কোনো প্রাইভেট হসপিটালে যখন তার বাড়ির কেউ থেরাপি করাতে যায়, নার্সদের জিজ্ঞেস করে বা হয়তো আদার হেলথ কেয়ার প্রফেশনালদের জিজ্ঞেস করে ফিজিওথেরাপিটা কোথায় করাবো, আপনাদের এখান থেকে কি আসবে? কেন তুই নেটে সার্চ করতে পারছিস না? নমস্কার। আজকের হার্ডকাস্টের এই বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এপিসোডটা আর 10টা এপিসোডের মতন সাধারণ এপিসোড নয়। আজকের এপিসোডটা আমাদের শারীরিক সুস্থতা এবং তার পাশাপাশি কিভাবে আমরা আরও উন্নত থেকে উন্নততর জীবনযাপন করতে পারি তাই নিয়ে আজকে আমাদের বিশেষ এপিসোড। আজকে আমাদের এপিসোডের বিশেষ অতিথি থেরাকিওর অ্যাডভান্স ফিজিওথেরাপির ডক্টর মৈনাক সুর স্যার। আপনাকে প্রথমেই স্বাগত জানাই হার্ডকাস্টের স্টুডিওতে, এবং কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে, এবং সত্যি কথা বলতে এমন একটি মাধ্যম দিয়ে মানুষকে যদি সচেতন করা যায় তার শারীরিক সুস্থতায়, ঠিক আমার মনে হয় এর থেকে মহৎ কাজ আজকে এই 1 জুলাই হ্যাপি ডক্টরস ডের দিনকে আর বেশি হতে পারে না। রাইট। আজকে আমরা যখন ভিডিওটা শ্যুট করছি তখন ডক্টরস ডে 1 জুলাই, এবং আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর মৈনাক সুর। আপনি অনেক দিন ধরে এই নিয়ে প্র্যাকটিস করছেন। এই ফিজিওথেরাপি বা থেরাকিওর এটা স্টার্টিংটা কবে থেকে হয়েছিল? ফিজিওথেরাপির যে একটি ক্লিনিক হবে এবং একটি প্রপার রিহ্যাবিলিটেশন, যেখানে ধরুন মাস্কুলোস্কেলিটাল বা নিউরোলজিক্যাল বা অনেক সময়তে ধরুন স্পোর্টস ইনজুরি হয়ে থাকে, সেগুলো যে ক্লিনিকে এসে ট্রিটমেন্ট করা সম্ভব এবং একই ছাদের তলায় যাতে মানুষ এই প্রত্যেকটা ফেসিলিটি পেতে পারে, এই চিন্তাভাবনা নিয়ে আমরা প্রথম আমাদের ক্লিনিক শুরু করেছিলাম 2019 সালে। 15ই আগস্ট এর এস্টাবলিশমেন্ট ডেট, এবং প্রথমে আমাদের ক্লিনিকটি ছিল ফিডার রোডে, এবং তারপর 3 বছর সেখানে পথ চলার পর আমরা এখন শ্যামনগর বাসুদেবপুর রোডে স্থানান্তরিত হয়েছি। এবং মানে আপনার জার্নিতে সবসময় কি একটা ঐতিহাসিক দিবস থাকে? আজকে আমাদের শুট হচ্ছে, অ্যাকচুয়ালি 15th ইজ মাই লাকি নাম্বার। ওকে, তো 15th আগস্ট, 15 সেপ্টেম্বর ইজ মাই সন্স বার্থডে। ওকে। তো সেই রকম ভাবেই মানে 15ই আগস্ট স্টার্ট হলো আমাদের ফিজিওথেরাপি ক্লিনিক থেরাকিওর অ্যাডভান্স। একদম। সো আমার একটাই জিনিস জানার, যে এই যে ধরুন ফিজিওথেরাপি এবং মাসাজ পার্লার দুটোতেই আমরা দেখি যে মাসাজিংটা হচ্ছে বা বডির রিল্যাক্সেশন হচ্ছে। দুটোর মধ্যে তফাৎটা কি? দেখুন, একটা খুব ভ্রান্ত ধারণা আছে যে ফিজিওথেরাপি মানেই হচ্ছে মাসাজ বা ফিজিওথেরাপি মানেই হচ্ছে মালিশ। অনেক সময় আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি যে বডি মাসাজ করা হয়, এবং ফিজিওথেরাপি এবং বডি মাসাজ এরকম বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, পোস্টারে দেখতে পাই। সেখানে প্রথমেই এটা আমি বলি, এবং এর আগের অনেক জায়গাতে ধরুন আমি যেটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি, মাসাজ এবং ফিজিওথেরাপি আর নট দ্য সেম থিং। ওকে। ফিজিওথেরাপি একটা কমপ্লিটলি সায়েন্টিফিক ম্যানুভার, যার মাধ্যম দিয়ে আমরা পেশেন্টকে অ্যাসেসমেন্ট করতে পারি এবং প্রপারলি ডায়াগনোসিসে আসতে পারি, তা বেসড অন দ্য চিফ কমপ্লেন, অ্যান্ড তার ফিজিওথেরাপি যে ট্রিটমেন্ট সেটাও এভিডেন্স বেসড ট্রিটমেন্ট হওয়া দরকার। ঠিক। মাসাজ
is a kind of relaxations that I believe. But এটা ম্যাচিওর যারা হয় তারা বেশি ভালো করে। ওকে, Of course, there is a part in the syllabus of soft tissue manipulations or massage. ওকে, But the basic portion যেটা থাকে তাতে কিন্তু আমাদের যে সফট টিস্যুসগুলো রয়েছে সেগুলোকে ম্যানিপুলেশনস করে বা তার বিভিন্ন টেকনিক, যেমন ধরুন অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে হয়তো আমাদের পার্টিকুলারলি কোনো একটা ইডিমা বা ফুলে গেছে, সোয়েলিং কোনো একটা জায়গায় হয়েছে, তো সেই ফ্লুইডটাকে আমাদের একটা লিম্ফ নোড বলে যে ব্যাপার থাকে সেই দিকে যে নিয়ে যাব, তার কিছু টেকনিক কিন্তু থাকে, সেটা সফট টিস্যু ম্যানিপুলেশনসের মধ্যে পড়ে। প্লেয়ারদের ক্ষেত্রেও অনেক সময়তে হয় যে মায়োফেশিয়াল রিলিজ করতে হয় বিকজ দ্য মাসেল টাইটনেস থাকে, বা অনেক ক্ষেত্রে তাদেরকে যেটা যদি নটস থাকে বা টট ব্যান্ড যদি ফর্ম করে যায় বিভিন্ন পোর্শনস অফ দ্য মাসেলস, সেগুলোকে আমরা রিলিজ করতে পারি, ওকে, বাট থ্রু আ সায়েন্টিফিক ওয়ে, ওকে, যেটা কিনা অলরেডি রিসার্চের দ্বারা এস্টাবলিশড হয়ে গেছে যে এই মাধ্যমে করলে আমি এই আউটকাম পেতে পারি। মানে আপনি আমি দেখছিলাম আপনার সাথে আগেও কথা হচ্ছিল যে সব কিছুই সায়েন্টিফিকভাবে করাটা, এবং আপনার যে ট্যাগ লাইন যে অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, তো অ্যাডভান্স আপনি কি প্রোভাইড করছেন, এবং তার পাশাপাশি এই ফিজিওথেরাপি ক্লিনিকে আমরা কি আমাদের ধরুন বিভিন্ন বিশ্বমানের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেগুলোকে কি পেতে পারি? ওয়েল, এই ক্ষেত্রে যেটা আমি বলি সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি মানে অনেক মানুষের ক্ষেত্রে বা অনেক হেলথ কেয়ার প্রফেশনালস যারা রয়েছেন প্র্যাকটিস করছেন, এবং খুব নামি দামি হসপিটালসেও যে অনেক হেলথ কেয়ার প্রফেশনাল যারা প্র্যাকটিস করছেন, আমার মনে হয় ফিজিওথেরাপিস্ট ছাড়া তাদের ফিজিওথেরাপি নলেজটা মনে হয় ইউএসটি, আইএফটি আর টেন্সের মধ্যেই সীমাবদ্ধ। ওকে, যেটা আদতে অনেকটা কিন্তু এগিয়ে গেছে। ফিজিওথেরাপি ইজ নট লিমিটেড টু ইউএসটি, আইএফটি অ্যান্ড টেন্স। আমি বিভিন্ন প্রেসক্রিপশনস পাই যেখানে মানে একটা পার্টিকুলার কন্ডিশনস, হোয়াট এভার দ্য কন্ডিশনস আর, বাট ধরতক্তা মারপেরেকের মতন ইউএসটি, আইএফটি, টেন্স এরকম মোডালিটিস লেখা থাকে, যেটাতে পেশেন্ট বিভ্রান্ত হয়, এবং পেশেন্ট যেহেতু বিভ্রান্ত হয় তারা বলেন যে আমি এইটুকুনি ছাড়া করাবো না। এই অ্যাডভান্সড কথাটা এই কারণে ইউজ করা হয়েছে, হয়তো তার সেই কন্ডিশনসটা টেপিং এর মাধ্যমেও ঠিক করা সম্ভব, ওকে, হয়তো তার কন্ডিশনসটা মায়োফেশিয়াল রিলিজের মাধ্যমেও ঠিক করা সম্ভব, বা মালিগান কনসেপ্ট বা পার্টিকুলারলি কোনো কনসেপ্টের উপর বেস করে ম্যানুয়াল থেরাপি or neurodynamics বা neural mobilizations and so on so forth. There are other treatment protocols are there like laser taker or dry needling, even the cupping, etc. তো মানে এই টোটাল জিনিসটাই আপনার এখানে মানে আপনি একদমই তাই হয়। একদম। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এই ভিডিওটা দেখছেন, এখানে অনেকগুলো মানে টপিক নিয়ে কথা হচ্ছে, অনেকগুলো ওয়ার্ড ইউজ হচ্ছে, যেমন ধরুন কাপিং বা বিভিন্ন রকমের টার্মসগুলো। এই টার্মসগুলো আপনি হয়তো সাধারণভাবে বুঝতে নাও পারেন, কিন্তু এগুলো হচ্ছে ক্লিনিক্যাল টার্মস। তো আপনার যদি ধরনের কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু কি করতে পারেন, আপনারা অ্যাডভান্স ফিজিওথেরাপি যে কোনো ক্লিনিকের কাছ থেকে কনসার্ন করতে পারেন, অবশ্যই ডক্টর কনসার্ন মাস্ট। সো আমাদের পরবর্তী যে প্রশ্নটা থাকবে স্যার, যে আপনি এইটাকে এতদিন ধরে প্র্যাকটিস করছেন, এবং আমি জানি যে আপনি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাথে একাডেমির সাথেও আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ, তো তার জার্নিটা কিরকম ছিল, বা সেই জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছিল? ওয়েল, আমার জার্নি তাহলে একটু আগে থেকে শুরু করি।
আমি যখন ব্যাচেলর অফ ফিজিওথেরাপি যখন কমপ্লিট করলাম, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে, তখন সেখানে আমাদের কলেজে একটা পুলড ক্যাম্পাসিং হয়। ওকে। এবং সেখানে পোর্টিয়া বলে একটি কোম্পানি ছিল, সেটি বেসিক্যালি হোম হেলথ কেয়ার কোম্পানি, ওকে, হুইচ ইজ বেসড অন দ্য ব্যাঙ্গালোর, মানে সেটা ব্যাঙ্গালোরে ইউজুয়ালি বেসড, এবং তার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, হয়তো আজও আছে, এখনও আছে। তো সেটাতে আমি চান্স পাই। ওকে। এবং আমার জার্নি শুরু হয়, বুকিশ নলেজ, থিওরিটিক্যাল নলেজ ইজ রিকোয়ার্ড, প্র্যাকটিক্যাল নলেজ যেখানে স্কিলের দরকার হয়, সেটা কিন্তু যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার স্কিল এনহ্যান্সমেন্ট হবে। রাইট। তো আমার সাথে আরো দুজন আমার ব্যাচমেট ছিলেন, তো আমার সেই জার্নিটা স্টার্ট হয়েছিল ব্যাঙ্গালোর দিয়ে। ওকে। পোর্টিয়া কাছে আমি সবসময় কৃতজ্ঞ, কারণ তার মাধ্যম দিয়ে আমরা সেখানে সাগর হসপিটালস বা আরও অন্যান্য জায়গাতে আমরা তখন প্রথম জার্নি তো অ্যাজ এ ট্রেনিং হিসেবে আমরা সেখানে জয়েন করি ফার্স্ট কয়েক মাস, এবং তারপর সেখানে অনেকটা ব্যাপার আমরা যে ওয়েতে ট্রিটমেন্ট করা হয়, যে ওয়েতে পেশেন্টকে অ্যাসেস করা হয়, যেভাবে এগোতে হবে, বা একটা ক্লিনিক্যাল সেট আপ হতে গেলে কীভাবে করতে হয়, ক্লিনিক্যাল সেট আপের সাথে হোম ভিজিটের কোথায় কোথায় ডিফারেন্স থাকে, বা হোম ভিজিট করলে একটা খুব মানে ডিফারেন্স আছে বেসিক। ক্লিনিক্যাল সেট আপে পেশেন্ট আপনার কাছে এসছে, আপনি পেশেন্টকে দেখছেন, আপনার ওয়েল ইকুইপড ক্লিনিক আছে, পেশেন্টকে থেরাপি করছেন, পেশেন্ট তারপর গো থ্রু হচ্ছে। ঠিক। হোম ভিজিটের ক্ষেত্রে এই পুরো ব্যাপারটাই ভীষণ চ্যালেঞ্জিং, কেননা বাড়ি কখনো রেডি থাকে না, বাড়িকে আপনাকে রেডি করতে হয়, এবং টাইমটা আপনার খুব বাউন্ডেশন থাকবে 1 আওয়ার বা 45 মিনিটসের মধ্যে আপনাকে করতে হবে, কারণ তার জন্য আপনার টাইম বাঁধা। ঠিক। হোম ভিজিটের ক্ষেত্রে আরো একটা বড় অব্লিগেশনস, বাড়ির সবাই চলে আসে তখন দেখতে কি হচ্ছে বাড়ির পেশেন্টের। ঠিক। আপনি 1-to-1 পেশেন্টের সাথে কনভারসেশন করতে পারবেন না। তো সেটাকে কি করে ট্যাকেল করতে হয়, এবং পেশেন্ট মে হ্যাভ, বা অনেক ক্ষেত্রে পেশেন্টের সাইকোলজিক্যাল স্ট্যাটাস এরকম থাকে, তিনি তার পার্সোনাল ইনসিডেন্টে আপনাকে ড্র্যাগ করতে পারে। অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে বিভিন্ন থেরাপিস্টরা মানে তার সাথে কথা বলতে 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 পেশেন্টও তার পার্সোনাল হিস্ট্রি শেয়ার করছে, থেরাপির সাথে একটা কি হয়, প্রতিদিন যাচ্ছে তো একটা বন্ডিং হয়ে যায়। এটা আমাদের পোর্টিয়ায় সবসময় বলা হতো, হ্যাঁ অবশ্যই তুমি তার ব্যাপারটা শুনবে, কেননা এটা একটা সাইকোলজিরও পার্ট থাকে যে পেশেন্ট ভাবে আমার কথা শুনছে না, কিন্তু একটা লিমিটের মধ্যে, সেটা যেটা আমরা জানি যে ডক্টর প্র্যাকটিসে প্রায় মানে বিভিন্ন জায়গায় আমি আর্টিকেলগুলো দেখেছি যে 80% কাজ করে শুধুমাত্র সাইকোলজি, মানে তার মানে প্রবলেমটা শোনাতেই 80% প্রবলেম সলভ হয়ে যায়। এবং সাইকোলজি একটা সাবজেক্ট আমাদের ফিজিওথেরাপিতে, যেটা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, সাইকোলজি একটা সাবজেক্ট, এবং সেখানে এই হোম ভিজিটটা কতটা প্রম্পটলি এবং খুব 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 স্মুথলি করা যায়, এটার অভিজ্ঞতা আমি পোর্টিয়া থেকে পেয়েছি। ওকে। অ্যান্ড তারপর আমি কলকাতায় ট্রান্সফার হই, এখানে আমি চাকরি করি। তারপর আমাদের সেই সময় ছিল হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট, PGATE বলা হতো, মাস্টার ডিগ্রিতে চান্স পেতে হলে। এখন তো জেনপ্যাস পিজি হয়ে গেছে, সেটা আমরা দিই, মানে আমিও দিই, আমার সাথে আরও অনেকেই দেন। তো সেখানে চান্স পেয়ে তখন আমি নোপান ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজে আমি মাস্টার্সের জন্য আমি কলেজ চুজ করতে পারি থ্রু কাউন্সেলিং। অ্যান্ড মাস্টার্স ইন ফিজিওথেরাপি নিউরোলজিতে আমি আমার যে MPT কমপ্লিট করি 2019-এ। এবং তারপরে যখন ভ্যাকেন্সি বিভিন্ন জায়গাতে বেরোয়, আমি বিভিন্ন জায়গায় CV দিচ্ছি, এবং সৌভাগ্যবশত আমার নিজের কলেজেও তখন একটা ভ্যাকেন্সি ছিল। ওকে। আমি সেখানেও CV দিই, এবং ক্লিনিক্যাল টিউটর দিয়ে জার্নি শুরু হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে জব সুইচ করে আসি, এবং সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি। বলা ভালো, এক্ষেত্রে খুব অল্প বয়সে আই মেড দ্য ডিপার্টমেন্ট। রাইট। আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা তৈরি করি, এবং খুব চ্যালেঞ্জিং সময় ছিল, যেখানে তখন কিচ্ছু ছিল না, শুধু প্লটটা ছিল, মানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির একদম গোড়ার দিকের ঘটনা। এখন যারা রয়েছেন তারা অনেকে ওয়েল ইনফ্রাস্ট্রাকচার হয়ে তখন গেছেন। রাইট। আমরা যখন গেছি, মানে আমি যখন গেছি বা আমার সাথে আরো যারা ছিলেন, উই হ্যাভ মেড দ্য ডিপার্টমেন্ট।
রাইট দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ইন কোভিড টাইম সেটা আরো বড় চ্যালেঞ্জিং এর ব্যাপার। রাইট, যেখানে কিছু ছিল না যেখানে কিছু এবং ছিল না। মানে সবকিছু নিজেদের হাতে তৈরি সবকিছু দেখাতে মানে করতে হয়েছে, সবকিছু কোলাবোরেশন বানাতে হয়েছে, ল্যাব ইনফ্রাস্ট্রাকচার করতে হয়েছে, ক্লিনিকে কি করে ফর্ম করা যায় সেটা, স্টুডেন্টদের ক্লাস কিভাবে হবে প্রত্যেকটা জিনিস, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট থেকে শুরু করে, এবং যখন আমাকে অ্যাক্টিং এইচওডি যখন তারা করেন, এবং খুব অল্প বয়সে যেহেতু আমি এই পদটা পেয়ে থাকি, আমি ইউনিভার্সিটি সেই ডিপার্টমেন্টটাকে সেইভাবেই তৈরি করেছিলাম যাতে কিনা প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তারা বেনিফিটেড হয়, ইভেন অলসো ফ্যাকাল্টি যারা আছেন মানে তারাও যেন মানে সেই জায়গা থেকে নিজেদের ডেভেলপমেন্টটাও করতে পারে। এক্স্যাক্টলি তাই, কারণ ইউনিভার্সিটি বা কলেজ এই জায়গাতে সবসময় একটা এফডিপি হয়, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। রাইট, তো একাডেমিক্সে আমরা যারা আছি এটা কিন্তু আমাদের একটা পার্ট। তো আফটার দ্যাট বিভিন্ন গভর্নমেন্টেও তখন পোস্ট বেরোয়, আমি সেটাও দিই, কারণ একটা জায়গায় আমি খুব বেশি দিন থাকাটা পার্সোনালি পছন্দ করি না। আমার মনে হয় একটা জায়গায় খুব বেশি দিন থাকলে না ঠিক মানে কমফোর্ট জোন হয়ে যায়। কমফোর্ট জোনের থেকেও বড় কথা হচ্ছে পাখনাটা ঠিক আরো বড় হয় না। আচ্ছা, আপনি দেখবেন অনেক বড় বড় ডাক্তার আছে তাদের কিন্তু অ্যাটাচ টু বলে একটা লম্বা লিস্ট, এবং প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা করে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়। ঠিক, দেখুন এই পাশাপাশি 2019 থেকে আমি আমার ক্লিনিক তৈরি করেছি। আমার কিন্তু স্বপ্ন একটাই, আমার ক্লিনিকটাকে আমি বড় করব, এখানেও হোম হেলথ কেয়ার শুরু করব, এখানেও আমি তার ব্রাঞ্চ করব, এবং সেটাকে যাতে প্রত্যেকটা আসপেক্টে আমি রাখতে পারি, যেটা একটা ফিজিওথেরাপি ক্লিনিক বা সোয়ান সোফোর যেভাবে তাকে একটা বড় করতে হয়। একটা তো প্রথম মাদার সেটআপ সবসময় ছোট হয়, অ্যাপেলোরও মনে হয় প্রথম ইন্ডাস্ট্রিটা ছোটই ছিল, আমরা প্রত্যেকেই দেখেছি। তারপর সে তার নানা মিস্তা করেছে। আমি বলছি না যে থেরাকিওর সেই জায়গায় যাবে বা যেতেও পারে, কিন্তু ইচ্ছেটা থাকতে হবে। আপনার এখানে লেখা আছে থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। রাইট, তো আমি যদি বক্সের মধ্যেই সবসময় চিন্তা ভাবনাটা করি, আমি কোনোদিন আউটসাইড দ্য বক্স আমি যেতে পারবো না। তো গভর্নমেন্টে রিক্রুটমেন্ট শুরু হয়, আমি বিভিন্ন জায়গায় সিভি দিই। তার মধ্যে একটি ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, যেখানে বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমিতে ফিজিওথেরাপি ভ্যাকেন্সি ছিল একটি পোস্ট, অনলি ওয়ান। এছাড়া আরও অনেক জায়গায় ছিল, বেঙ্গল ফুটবল একাডেমি, বেঙ্গল রাইফেল শুটিং একাডেমি, অনেকে এই সবগুলোর জন্য দিয়েছেন, বাট আমি একটি মাত্র একাডেমির জন্যই দিয়েছি যে আমি ব্যাডমিন্টনে আই হ্যাভ ফোকাসড অন। দেখুন যদি এমটা আমার খুব ফোকাস না থাকে আমি কিন্তু সেখানে তাক করতে পারবো। রাইট, মাল্টিপল ফোকাস হলেই গন্ডগোল। ঠিক, ফোকাস খুব একটাই হতে হবে, যে যারা দেখুন আর্চারি হয়, যারা ধরুন মানে আর্চার, তীরন্দাজ, বা যারা ধরুন শুটার, তাদের তাকটা কিন্তু বিভিন্ন দিকে থাকে না, একটা দিকে থাকে। ঠিক, তো ইফ ইউ আর ফোকাসিং অন আ সিঙ্গেল পয়েন্ট, তোমাকে অনেকক্ষণ ধরে সেই জায়গায় স্থির করে খুব তাকটা দেখতে হয়। তো আমি জাস্ট বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমিতে দিই, অ্যান্ড আই হ্যাভ ক্র্যাক দ্য ইন্টারভিউ। 30th of December আমার বাড়িতে চিঠি আসে, মেইল আসে, দ্যাট আই হ্যাভ সিলেক্টেড অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ইন বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেটা কিনা আমার একটা স্বপ্ন ছিল যে এত বছর পড়াশোনা করে আমি কিন্তু সরকারি চাকরি পাবোই, এবং সেটা আমি পেয়েছি। পাশাপাশি আমার ক্লিনিকও রান করেছে, ক্লিনিককে ব্রডার অ্যাসপেক্টে আমি নিয়ে চলেছি, হোপফুলি আরও পারবো। কারণ আমরা যারা ফিজিওথেরাপিস্ট বা যারা হেলথ কেয়ার প্রফেশনালস, আমার মনে হয় এই সাবজেক্টের সাথে কিছুটা যেরকম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস বা এই জাতীয় সাবজেক্টগুলো যদি পরবর্তীকালে মাস্টার্সের সাথে অ্যাড করা হয়, যে একটা ক্লিনিককে রান করতে গেলে তোমাকে কিভাবে যেতে হবে, আমার মনে হয় সেটা যারা এন্টারপ্রেনার হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় দিক থাকে। রাইট, তো আপনার মানে দুটো জিনিস আমি শুনলাম। এক, আপনি একদিকে ডাক্তারি করছেন, 2 আপনি প্রফেসরি করছেন, 3 আপনি নিজের একটা জার্নি স্টার্ট করেছেন এন্টারপ্রেনারশিপ। তো কোন সাবজেক্টটা আপনার নিজস্ব মানে খুব বেশি প্রিয়, মানে অ্যাজ এ ডক্টর মৈনাক নাকি আপনি এন্টারপ্রেনার মৈনাক, কোনটা বেশি আপনার পক্ষে কমফোর্টেবল এবং কোনটা আপনার পক্ষে ভালো, নাকি প্রফেসর মৈনাকটা ভালো? অনেক ক্ষেত্রে আমরা দেখি, অনেকের ক্ষেত্রে প্রফ ডক্টর লেখা থাকে। আমার মনে হয় প্রফ ডক্টরটাতে আমি যেতে পারবো না, কারণ যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই ছিলাম।
তো একাডেমিটা সবসময় আমার কাছে ভীষণ প্রিয়, এবং মানুষকে সেবা করা বা মানুষকে সুস্থ করার পর যে স্যাটিসফ্যাকশনসটা সেটা সব থেকে আমার প্রিয় হয়। ওকে। তো সেই ক্ষেত্রে ডক্টরটাই সব থেকে আমার প্রিয়, সব থেকে যদি আমার প্রিয় হয়। আর তার থেকেও যদি মনে হয় যে আপনি কিসে সব থেকে বেশি মানে ভালো লাগে কোনটা, যে কোনো নতুন জিনিসকে নিয়ে পথ চলাতেই আমার ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে। এক্সপ্লোর করতে ভালো লাগে। তো আপনি ফোকাসের কথা বললেন, আগামী দিনে মানে ধরুন আজকে 2026, হ্যাঁ, 5 বছর, 10 বছর এবং 15 বছরের আপনার পরিকল্পনা কি? দেখুন, প্রথম যেটাতে আমি জাস্ট এক্ষেত্রে একটু বলি, থেরাকিওর যখন প্রথম শুরু হয়েছিল 2019-এ, তখন আমার একটাই মাত্র ঘর ছিল, যেটা কিনা 180 স্কোয়ার ফিট, দুটো বেড, একটি টেবিল, একটি চেয়ার আমার, আর পেশেন্টদের বসার জায়গা, দ্যাটস ইট। আর কিছু ছিল না। আর যেটুকু ইকুইপমেন্ট দরকার হয়, মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটুকুই। নাও এখন ক্লিনিকটাকে ব্রড করার পরে সেখানে ধরুন আমরা বিভিন্ন ইকুইপমেন্ট এনেছি, যেটা আমাদের চ্যানেলের ভিডিওতে অনেকেই দেখতে পাবেন, আমি সেটা ডিটেলসে যাচ্ছি না। এবং আমরা পোর্টাল সিস্টেম ডেভেলপ করেছি, যাতে কিনা পেশেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন থ্রু অনলাইন। ইভেন আমাদের নিজস্ব পোর্টাল সিস্টেম একটা ডেভেলপড হয়েছে, যেখানে যেরকম বিভিন্ন প্রাইভেট হসপিটালসগুলোতে হয় যে পেশেন্টের ডিটেলস নিয়ে পেশেন্টের আইডি অ্যান্ড তার যে অ্যাপয়েন্টমেন্টটা তার মেসেজে চলে যাবে, এবং প্রত্যেকটা জিনিস, যে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের পরে ইনভয়েসটাও অনলাইন যাবে। থেরাপিস্টদের কাছেও একটা প্রোফর্মা থাকবে, যেভাবে আমরা পোর্টিয়াতে কাজ শুরু করেছিলাম, মানে হিস্ট্রিটা, একটা পেশেন্টের টোটাল হিস্ট্রিটা, একটা হিস্ট্রি, ডিজিটাল প্রেসক্রিপশন, এর বাইরেও একটা সিস্টেম, যে আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেক ক্লিনিক চলে, কিন্তু সেটা একটা প্রপার সিস্টেমের বাইরে। ঠিক। খুব গিয়ে ভিড় করা হয়ে গেল একটা সময়, আবার খুব গিয়ে ভিড় হলো না, এরম ভাবে চলে না। ঠিক। পার্টিকুলারলি একটা স্লট থাকা দরকার। আমার যদি 9টা থেকে ক্লিনিক রান করে, তাহলে 9টা থেকে 10টার মধ্যে ইফ আই এম কেপেবল টু ট্রিট 3 পেশেন্টস, তো দেয়ার শুড বি 3 পেশেন্টস। সিরিয়াসনেসটা আমাকে প্রথম আমার প্রফেশনের দিকে দিতে হবে, তবেই কিন্তু মানুষ দেবে। If I am not serious about my field, about my professions, the other people, why they will show the seriousness about your professions? Right. If you are not serious. Right. একটা স্লটের গুরুত্ব কোথায়, এটা আমরা দেখেছিলাম আউটার স্টেটে, লাইক ব্যাঙ্গালোর, বোম্বে, the patients are very serious even though the therapist. Right. সো এক্ষেত্রে আমার মনে হয় যে দেখুন, অনেক ক্ষেত্রে আমরা বলে দিই, দাদা আপনি কালকে আসবেন 10টার সময়, আপনার অ্যাপয়েন্টমেন্ট রইল। মানুষ এখন বিভিন্ন কাজে ব্যস্ত, প্রত্যেকটা মানুষের লাইফ বিভিন্ন কাজের সাথে জড়িত। ঠিক। আমরা ডিজিটালি এগোচ্ছি, তার জন্যে আমাদের কিন্তু একটা ডিজিটালি সিস্টেম হলেও ভালো, অ্যান্ড সেটাই আমরা স্টার্ট করেছি, যে পেশেন্টের কাছে মেসেজ যাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কখন স্লট করা রয়েছে, রিশিডিউল হলেও সেটা মেসেজ যাবে, ক্যান্সেলড হলেও সেটা মেসেজ যাবে, ইনভয়েসটাও মেসেজে যায়, যে একটা থেরাপি হলো, কি থেরাপি হলো, তার ডিটেলস। পেশেন্ট এডুকেশনস ইজ অলসো রিকোয়ার্ড। রাইট। সেটা ফিজিওথেরাপি হোক, সেটা সার্জারি হোক, সেটা যে কোনো মেডিকেল ফিল্ডে বা অন্যান্য ক্ষেত্রে। একটা সার্জারি করতে গেলেও কিন্তু সার্জন প্রথমে বোঝে আপনার কোনখানে সার্জারি হবে, কি হবে, কিভাবে আমরা করব, আপনার সার্জারির পর সুস্থ হতে কতদিন লাগবে। তো প্রত্যেকটা জিনিস, এই বেসিক এডুকেশন, বেসিক অ্যাওয়ারনেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সর্বোপরি বলে রাখি যে অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনেক ভিডিও দেখে বিভ্রান্ত হন, এবং আমি এখানে আসছিলাম, মানে অনেকেই আজকের দিনে কারোর শরীর খারাপ হলে বা কারোর যদি গায়ে ব্যথা হয়, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে তারা গুগলে গিয়ে সার্চ করছে, কিছু ক্ষেত্রে ইউটিউবে ভিডিও দেখছে, অথবা এখন খুব অ্যাডভান্স যারা জেনজি, তারা কি করছে, চ্যাট জিপিটি বা কোনো একটা এআই টুলে তার প্রবলেমটা বলে সেখান থেকে সলিউশনটা দিচ্ছে। এটা কতটা ইম্প্যাক্ট পড়ে সোসাইটিতে, এবং এর ফলে কি ভালো হয় আর কি খারাপ হতে পারে? ভালোর থেকে তো খারাপটাই বেশি। কারণ আজকে আমার মাথা যন্ত্রণা করছে বা মাথা ঘুরছে, আমি চ্যাট জিপিটিতে লিখলাম, চ্যাট জিপিটি ওর তরফ থেকে যতটা পসিবল সম্ভাব্য সমস্ত কজেস, সমস্ত ম্যানেজমেন্ট, সমস্ত ট্রিটমেন্ট সে লিখে দেবে। এটাতে হেডেক কমার থেকে তো আরো বেড়ে যাবে। সে তো আরো প্যানিক হয়ে যাবে যে আমার মনে হয় এটা হতে পারে, আমার মনে হয় সেটা হতে পারে। এই যে মনে হয়, এটাও কিন্তু এক রকমের রোগ।
যেটা আমরা আগে কথা বলছিলাম একদমই যে তাই। মানসিক একটা কিন্তু বিশাল বড় ভীষণই সাইকোলজি। আমার কাছে একজন পেশেন্ট এসছে, তার মাথা ঘুরছিল, ডিজিনেস। সে ফার্স্ট গুগলে দেখে, চ্যাট জিপিটি দেখে, বা হোয়াট এভার দ্য থিং, নেটে সার্চ করে, প্রচুর সার্চ করে, পাজল হয়ে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ইএনটি কাছে যায়, তারপরে আরও অন্যান্য যারা হেলথ কেয়ার প্রফেশনাল তাদের কাছে যায়, মেডিসিনস খাচ্ছে, কিন্তু তার সেই ব্যাপারটা কিন্তু সলভ হচ্ছে না। সে যখনই পাশ ফিরতে যাচ্ছে, শুতে যাচ্ছে, তখন কিন্তু মাথা প্রচণ্ড ঘুরছে। এই যে তার কন্ডিশনসটার নাম হচ্ছে বিপিপিভি, বিনাইন প্যারাক্সিমাল পজিশনাল ভার্টিগো, এই জিনিসটাই তো তখন ডায়াগনোজ হয়নি। ট্রিটমেন্ট কীভাবে হবে? ডায়াগনোজ হতে গেলে সব থেকে যেটা দরকার, প্রপার অ্যাসেসমেন্ট অ্যান্ড ফলোড বাই দ্য ট্রিটমেন্ট। এভিডেন্স বেসডে আমাদের বিভিন্ন আপনারা পেপার দেখতে পারেন, বা ইন্টারনেটে যে পেপার পাবলিশড আছে, সেখানে এপ্লিজ ম্যানুভার বলে যে টেকনিক হয়, বা ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশনের যে অন্যান্য দিকগুলো, সেটাকে যদি ঠিকভাবে ফলো করা হয়, সেটাকে যদি একজন কোয়ালিফাইড ফিজিও যদি করতে পারেন সেই ট্রিটমেন্টটা, তিনি সুস্থ হয়ে যাবেন, তিনি সুস্থ হয়েও গেছেন। তো এই জায়গাটা ল্যাগিংস থাকছে। চ্যাট জিপিটি সম্ভাব্য বা গুগল সম্ভাব্য সব দিকটাই আপনাকে তুলে ধরবে, ঠিক একটা রেস্টুরেন্টে মেনু কার্ডের মতো। আপনার জন্য কোনটা প্রযোজ্য বা আপনি কোনটা খাবেন, সেটা যেরকম আপনাকে ডিসাইড করতে হবে, কিন্তু রোগের ক্ষেত্রে সেটা একজন ডক্টর বা থেরাপিস্টকে ডিসাইড করতে হবে। মানুষ যদি নিজে ডিসাইড করে সেই মেডিসিনটা বা থেরাপিটা যদি নিজেই নিত, তাহলে তো হেলথ কেয়ার প্রফেশনালদের দরকার পড়তো না। রাইট। তা আপনি এখানে বলছিলেন হোম কেয়ার আপনার সিস্টেমগুলো চালু হচ্ছে। হ্যাঁ। তো এবার যারা ধরুন আজকের দিনে আমাদের ভিডিওটা বাইরে থেকে দেখছে, কেউ আমাদের রাজ্যের বাইরে, কেউ দেশের বাইরে রয়েছে, কেউ হয়তো আপনার যে ক্লিনিক সেখান থেকে অনেক দূরে রয়েছে, আমি চাইবো যে আপনার হয়তো আগামী দিনে আরও অনেকগুলো ক্লিনিক রান হবে, তখন তারা হয়তো পাবে তাদেরকে। কিন্তু যদি ধরুন তারা এখন আপনার সার্ভিসটা নিতে চায়, তাহলে তারা কিভাবে আপনাকে পেতে পারে? দেখুন, আমরা তো হোম কেয়ারে এখনো অবধি খুব বেশি দূর অবধি সেটা বিস্তৃত করতে পারিনি। আমরা আস্তে আস্তে হিউজ রিক্রুটমেন্ট স্টার্ট করছি, এবং তার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টও আমরা দিচ্ছি। অ্যাজ অফ নাও তারা যদি আমাদের ক্লিনিকে আসতে পারেন, যেমন বর্তমানে আমাদের কালনা থেকেও একজন পেশেন্ট আসছেন রেগুলার বেসিস, যাদের পক্ষে সম্ভব, তারা যদি রেগুলার ক্লিনিকে আসতে পারেন, সেক্ষেত্রে তো কোনো অসুবিধেই নেই, বেস্ট পসিবল থেরাপিজ তারা পাবেন। হোম ভিজিটের ক্ষেত্রে এটা আমরা বলে রাখি, যে সমস্ত পেশেন্টরা যাদের মুভমেন্ট মোবিলিটি যাদের আছে, তারা কেন হোম ভিজিটের ওপর ডিপেন্ড করবেন? যে তারা যদি ক্লিনিকে আসতে পারেন, তাহলে ডেফিনেটলি ক্লিনিকে এলে বেটার সার্ভিস পাবেন। যারা ইমোবাইল বা যাদের ক্ষেত্রে মোবিলিটি সম্ভব হচ্ছে না, বা পোস্ট অপারেটিভ পেশেন্ট বা স্ট্রোক পেশেন্ট, এই জায়গাতে সেক্ষেত্রে আমরা হোম ভিজিট করি, বাট উইদিন 10 কিলোমিটার রেডিয়াস। ওকে। কেননা এখন যেহেতু শর্টেজ অফ থেরাপিস্ট আমাদের আছে, সেই ক্ষেত্রে আমরা আপাতত চেষ্টা করছি এই এরিয়াটা কভার করার। ভবিষ্যতে এটাকে আরও বিস্তৃত করার জন্য আমরা এগোচ্ছি। ওকে। তো অনেকটাই আমরা অনেকটা গভীরে গিয়ে আমরা আলোচনা করলাম। আমি একটা অভিজ্ঞতা জানতে চাইবো যে আপনার লাইফে এখনো পর্যন্ত সবথেকে ক্রিটিক্যাল কেস যেটা আপনি হ্যান্ডেল করেছেন, এবং তার আউটকামটা কি এসছে? বেশ, ক্রিটিক্যাল ইন সেন্স, অনেক ক্ষেত্রে আমাদের হেলথ কেয়ার প্রফেশনালসদের বেশ কিছু কেসেস যেগুলো আমরা হয়তো বইতে পড়েছি, যেগুলো হয়তো আমরা রিসার্চ আর্টিকেলে পড়েছি, কিন্তু হয়তো হাতে পাইনি বা হয়তো সুযোগ হয়নি। সেই কেসটা প্রথমবার
পেলে তখন আমাদের একটুখানি ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হয়। তখন মনে হয় যেন আউটকামটা ঠিকঠাক পাবো, তো প্রথমেই মনে হয় ক্রিটিক্যাল। সেখান থেকে যখন আস্তে আস্তে আমরা এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট স্টার্ট করি, থেরাপি স্টার্ট করি, এবং ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হওয়ার পর যখন সুস্থ হয়, তখন মনে হয় তো এটা খুব ভালো হলো বা একটা কিছু অ্যাচিভ করলাম। ক্রিটিক্যাল ইন সেন্স আমাদের ভ্যারাইটি অফ পেশেন্টস, ভ্যারাইটি অফ কন্ডিশনস, যেখানে ধরুন পার্টিকুলারলি স্ক্যানাল স্টেনোসিস হয়তো যেখানে যার যে স্পাইনাল ক্যানাল ডায়ামিটার অনেক কমে গেছে, হয়তো 3 কি 2 এরকম হয়ে গেছে, পেশেন্টের সার্জারি হয়তো সে করতে পারবে না, সেই জায়গা থেকে অ্যাটলিস্ট পেশেন্টকে কিছুটা তার অ্যাক্টিভিটিস অফ ডেলি লাইফের তাকে ফিরিয়ে দেওয়া, মনে হয় সেটা একটা সাফল্য। বা অনেক ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে অনেক ক্ষেত্রে মানে হয়তো পেশেন্টের ক্যান্সার হয়েছিল, তার পরবর্তী ফিজিওথেরাপি লিম্ফিটিমা যে ফর্ম করে সেটাকে যে কমানোর জন্য যে ফিজিওথেরাপি, ক্রিটিক্যাল ঠিক বলা যায় না, কিন্তু সেটাকে ঠিকভাবে ম্যানেজ করাটাই হচ্ছে একটা বড় সাফল্যের ব্যাপার। এবং যেটা আমরা বললাম না যে ওই খুব গদে বাঁধা ট্রিটমেন্টে আমরা বিশ্বাসী নই। এখনও আমার অ্যাসেসমেন্ট করতে, একটা অ্যাসেসমেন্ট প্রপারলি করতে, বা যারা হয়তো এখনও সেইভাবে করেন, 20 থেকে 30 মিনিট মিনিমাম সময় লাগবে। একটা অ্যাসেসমেন্ট করতে এই সময়টা লাগেই, 20 মিনিট তো লাগবেই। সব ক্ষেত্রেই ওই মানে যে ট্র্যাডিশনাল ট্রিটমেন্টই হবে, সেই ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট সেখানে যায় না অ্যাকচুয়ালি। তখন আমাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিসার্চ আর্টিকেল পড়তে হয় যে হ্যাঁ এখানে রিসেন্ট রিসার্চ কি আছে। আবার অনেক ক্ষেত্রে খুব ইজি কেস, একটা টোটালি রিপ্লেসমেন্ট হয়েছে জাস্ট। এবার সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ক্রিটিক্যাল কথাটা ইউজ হলো, প্রথম থেরাপিটাই হয়েছে তার কোয়াক দিয়ে। এখন আপনারা জিজ্ঞেস করুন কোয়াক ব্যাপারটা কি, যারা অশিক্ষিত একদম মানে নিজের ফিজিওথেরাপিস্ট বলে দাবি করে, 9 মাস ট্রেনিং নিয়ে যেটা করানোর নয় সেটাই করিয়েছে, সেইটাকে সেই পেশেন্ট যখন আমাদের কাছে আসে তাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া, মানে তাকে আবার নর্মাল লাইফটা ফিরিয়ে দেওয়াটাই ক্রিটিক্যাল ব্যাপার। মানে যদি ভুল ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে সেটাকে চেঞ্জ করাটা খুব সমস্যার ব্যাপার, রাইট। এবং আমরা প্রত্যেক পেশেন্টকে বলি বা প্রত্যেক মানুষকেও বলি, ফিজিওথেরাপিস্টের কাছে আপনারা যখনই যাবেন একটা প্রেসক্রিপশন দাবি করবেন, প্রেসক্রিপশনেই তার ডিটেলস থাকবে, ঠিক। মিনিমাম কোয়ালিফিকেশন বিপিটি হতেই হবে, আর বাকি প্রেসক্রিপশনেই তার দাবি থাকবে। আজকে আপনি বাইরে থেকে যে কোনো জিনিস বা যে কোনো খাওয়া দাওয়া করতে গেলে তার কোয়ালিটি চেক করেন, এখনকার মানুষ তো তাই করে, রাইট। একটা ফোন কিনতে গেলেও 14 বার সে নেটে ঘাটে, ওখানে ঘাটে। আপনার এটা শরীর, ইটস ইয়োর বডি, আপনি রিসার্চ করবেন না? ঠিক। আপনি দেখবেন না কে আপনার থেরাপিটা করছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার ডিগ্রিটা কি। এই অমুকে তমুকে বললো আর একটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের নিচে লেখা থাকলো যে ফিজিওথেরাপিস্ট, আপনি বিশ্বাস করে নিলেন? তাই তো। একটা ডাক্তারবাবু কেউ তো আপনি জাজ করেন, তাই তো, যে সে কোথায় অ্যাটাচ আছে, কোথায় কি আছে না আছে, আর তার নিচে একটা ফিজিওথেরাপিস্টের নাম্বার থাকলো আর একটা নাম থাকলো, আর সেটাই আপনি বিশ্বাস করে নেবেন? তার ডিগ্রি সম্বন্ধে জানতে চাইবেন না? তাই তো। সে ভুলভাল একটা ইনফরমেশন দিল আজকালকার দিনে, আজকে এই এআই যুগে, আর আপনি সেটা বিশ্বাস করবেন? মানে আমরা ফোন কিনতে যতটা সচেতন, আমরা নিজেদের ফোন, প্রতি বাইক, এনি ইকুইপমেন্ট, একটা মানুষ তো মনে হয় এখন একটা মানে বাজারে পটল কিনতে গেলেও নেড়ে চেড়ে টিপে টাপে দেখে। রাইট। একটা থেরাপি করতে গেলে সে তার থেরাপিস্টকে দেখবে না, জাজ করবে না, ভুল হওয়ার পর বলবে আয় 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 ভুল হয়ে গেল, আমি তো আপনার কথা আগে জানতেই পারিনি, তুমি জানার চেষ্টাই করনি। ঠিক। জানার চেষ্টা না করলে কি করে জানবে? ঠিক। তো আমরা অনেকটা কথা বললাম, অনেকটা। এবং আমি জাস্ট একটা জিনিস বলি, আমার একটা জিনিস খুব অবাক লাগে আজকালকার দিনে, কোন পার্টিকুলার জিনিস, আপনি জেনজি কথা বললেন না, জেনজি জেনারেশন তারা কি করে,
কোনো পার্টিকুলার জিনিস হয়তো তার বাবা বলছে, মা বলছে, দাদা বলছে, আরে ছাড়ো তো আমি নেটে দেখে নিচ্ছি। এই জেনজি যখন কোনো প্রাইভেট হসপিটালে যখন তার বাড়ির কেউ থেরাপি করাতে যায়, নার্সদের জিজ্ঞেস করে বা হয়তো আদার হেলথ কেয়ার প্রফেশনালদের জিজ্ঞেস করে ফিজিওথেরাপিটা কোথায় করাবো, আপনাদের এখান থেকে কি আসবে? কেন এর বেলায় তুই নেটে সার্চ করতে পারছিস না? ঠিক, সার্চ করলেই তো পাবি। ঠিক। তো আমার মনে হয় ইন্টারনেটটা শুধু এই জিনিসপত্র কেনাকাটার ব্যাপারে নয়, বেশ কিছু শিক্ষামূলক কাজেও ব্যবহার করা উচিত। ঠিক। শুধুমাত্র মাথা ঘুরছে তার পসিবল কজেস কি হতে পারে সেটার এআই ওভারভিউ না নিয়ে এই ট্রিটমেন্টটা কোথায় হয় বা স্পেশালিস্ট কে আছেন সেই অঞ্চলে সেটাও খোঁজা উচিত, এটুকু বলতে পারি। ঠিক। তো এই ভিডিওতে আমরা জানলাম যে আপনি কিভাবে নিজের প্রতি সচেতন হতে পারেন, কিভাবে একটা ফিজিওথেরাপি এবং মাসাজের মধ্যে তফাৎ কিভাবে আপনি বুঝতে পারবেন, এবং তার পাশাপাশি নিজের সুস্থতা এবং নিজের পরিবারের সুস্থতার জন্য আপনাকে কিভাবে বা কোথায় গেলে পরে আপনি সঠিক ট্রিটমেন্টটা পাবেন। তো অনেক অনেক ধন্যবাদ তবু আপনাকে আজকের পডকাস্টে আসার জন্য। এবং আপনারা যারা আজকের ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অথবা আপনার মতামত জানাতে ভুলবেন না। কিন্তু অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।